গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম জনাথন সুইফটের কিশোর ক্লাসিক গালিভার ট্রাভেলস। অনুবাদ করেছেন জাকির হোসেন। আজ পড়ছি এর ৫ম পর্ব। ডিনার শেষ হল। কর্তা আবার কাজে বেরোলেন। তার কণ্ঠস্বর ও হাত পা নাড়া দেখে বুঝলাম তিনি তার স্ত্রীকে বলছেন আমার দিকে যেন কড়া নজর রাখা হয় এবং যত্ন নেওয়া হয়। আমি ভীষণ ক্লান্ত, ঘুমে চোখ জুড়ে আসছিল। আমার কর্ত্রী তা বুঝতে পেরে আমাকে তার নিজের বিছানায় শুইয়ে দিলেন এবং পরিষ্কার একটি রুমাল ঢাকা দিলেন। রুমালটি আমাদের মনোয়ারি জাহাজের পালের চেয়েও বড় ও মোটা। আমি প্রায় ২ ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম আমি যেন আমার বাড়িতে আমার স্ত্রী ও বাচ্চাদের সঙ্গে রয়েছি। বেশ ভালো লাগছিল, কিন্তু ঘুম ভেঙে যেতেই মেজাজ খারাপ হয়ে গেল। এখানে আমি একা ২০০ থেকে ৩০০ ফুট চওড়া একটা মস্ত বড় ঘরে শুয়ে আছি। ঘরটা ২০০ ফুট উঁচু, আর যে খাটে শুয়ে আছি সেটা ২০ গজ চওড়া। কর্ত্রীমহিলা তার সাংসারিক কাজে যাবার আগে আমার ঘরে তালা লাগিয়ে গেছেন। মেঝে থেকে খাটটা ৮ গজ উঁচু। কিছু প্রাকৃতিক কাজ সারবার জন্যে খাট থেকে নিচে নামা দরকার, অথচ দরজা খোলবার জন্যে কাউকে ডাকাও যাচ্ছে না। কারণ যদি ডাকাডাকি করি তাহলে আমি যত জোরেই চিৎকার করি না কেন আমার ডাক অত দূরে রান্নাঘরে পৌঁছবে না। আবার যখন এইরকম অবস্থা তখন পর্দা বেয়ে ২টো ইঁদুর উঠে এলো। তারপর সে ২টো খাটে নেমে এলো। একটা আমার মুখের কাছে এসে গেল। আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। উঠে দাঁড়িয়ে আমার ছোরাখানা বার করলাম। ওরা আমার মতো একটা ক্ষুদে প্রাণীকে ভয় করবে কেন? ভয়ঙ্কর প্রাণী দুটো আমাকে দুদিক থেকে তেড়ে এলো। একটা ইঁদুর তো তার একটা পা আমার ঘাড়ে চাপিয়ে দিল, কিন্তু সেই ব্যাটা আরও কিছু করার আগেই আমি আমার ছোরা দিয়ে ওর পেটটা চিরে দিলাম। ইঁদুরটা আমার পায়ের কাছে পড়ে গেল। অপর ইঁদুরটা সঙ্গীর দুরবস্থা দেখে পালালো, কিন্তু পালাবার আগে আমি ওর পিঠে ছোরা দিয়ে আঘাত করলাম। সেখান দিয়ে রক্ত বেরিয়ে পড়ল। দম নেবার জন্যে এবং সাহস ফিরিয়ে আনার জন্যে আমি খাটের উপর পায়চারি করতে লাগলাম। এই ইঁদুরগুলো আমাদের এক একটা মাস্টিফ কুকুরের সমান, কিন্তু আরও চঞ্চল ও হিংস্র। আমি ছোরা সমেত আমার বেলটি খুলে যদি ঘুমিয়ে পড়তাম তাহলে তো ওরা আমাকে এতক্ষণে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত, তারপর বেমালুম খেয়ে ফেলত। মরা ইঁদুরটার লেজ মাপলাম, ১ ইঞ্চি কম ২ গজ। সেটাকে খাট থেকে সরাতে গিয়ে দেখি ব্যাটা তখনও বেঁচে আছে। ছোরা দিয়ে গলায় আবার কয়েকটা আঘাত করতেই শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরে কর্ত্রী মহিলা ঘরে ঢুকে আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে নিজের হাতে তুলে নিলেন। আমি মরা ইঁদুরটাকে দেখিয়ে দিলাম এবং নানাভাবে যখন বুঝিয়ে দিলাম যে আমার কোনো আঘাত লাগেনি, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। মুখে হাসি ফুটল। তারপর তিনি পরিচারিকাকে ডাকলেন। সে একটা চিমটে এনে ইঁদুরটাকে তুলে জানলা দিয়ে বাইরে ফেলে দিল। কর্ত্রী আমাকে টেবিলে বসিয়ে দিলেন। আমি তাকে আমার রক্তমাখা ছোরাখানা দেখিয়ে আমার জামায় মুছে খাপে ভরে রাখলাম। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেই প্রকৃতিকে কাজটা আমার হয়ে কেউ করে দিতে পারবে না। তাই আমি তাকে ইশারায় বললাম আমাকে নিচে নামিয়ে দিতে, কিন্তু যা করতে চাই তা মহিলাকে বলতে শালীনতায় বাঁধল। তাই আর কিছু না বলে বাইরে বেরোবার দরজা দেখালাম, আর সেই সঙ্গে কোমর বেঁকিয়ে কয়েকবার অভিবাদন জানালাম। প্রথমে তার বুঝতে অসুবিধা হয়েছিল, তারপর আমাকে হাতে তুলে নিয়ে বাইরে এসে বাগানে নামিয়ে দিলেন। ২০০ গজ দূরে একটা জায়গা বেছে নিয়ে মহিলাকে কাছে আসতে বা দেখতে নিষেধ করে আমি ২টো সরেস পাতার আড়ালে নিজেকে ভারমুক্ত করলাম। আমি আশা করি আমার সহৃদয় পাঠকরা এইসব ব্যক্তিগত ব্যাপারে খুঁটিনাটি লেখার জন্য আমাকে ক্ষমা করবেন। এগুলো অবশ্যই তুচ্ছ এবং নিচুমনা ব্যক্তিদের কাছে এগুলো অশ্লীল মনে হবে, তথাপি এগুলো দার্শনিকের ভাব ও কল্পনা প্রসারিত করতে হয়তো সাহায্য করবে, এবং ব্যক্তি হিসেবে সাধারণ একজন মানুষকে কত রকম সমস্যায় পড়তে হয় তা জেনে তারা হয়তো এসব অনুল্লেখযোগ্য ব্যক্তিগত ব্যাপারগুলো কাজে লাগাতে পারেন। এই জন্যই আমি কোনো আড়ম্বর বা অলঙ্কার যোগ না করে সরল ও স্বাভাবিক ভাষায় আমার ভ্রমণ কাহিনীর সত্য রূপ দেবার চেষ্টা করেছি। কিন্তু এই ভ্রমণ কাহিনী আমার মনে এমন গভীর রেখাপাত করেছিল যে আমি কোনো ঘটনাই বিস্মৃত হইনি। তাই লেখবার সময় কিছুই বাদ দেই না, শুধু যেগুলো পাঠকদের একঘেয়ে মনে হতে পারে বা বিরক্তি উৎপাদন করতে পারে সেগুলো ছাড়া, যদিও ভ্রমণকারীরা তাদের সবকিছু লিপিবদ্ধ করে রাখে। ২য় পরিচ্ছেদ। আমার কর্ত্রী মহিলার ৯ বছরের একটি কন্যা আছে। কন্যাটি বয়সের তুলনায় কিছু পাকা, চমৎকার সেলাই করতে পারে, খেলার পুতুলটি নিপুণ হাতে সাজাতে পারে। সে ও তার মা স্থির করল ইঁদুরদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্যে
শিশুদের দোলনায় আমাকে রাত্রে শোয়ানো হবে। একটা ক্যাবিনেটের ড্রয়ার বার করে নিয়ে দোলনাটি তার মধ্যে রাখা হলো এবং দোলনা সমেত ড্রয়ারটি ঝুলিয়ে দেওয়া হলো। আমি যতদিন এই পরিবারে ছিলাম ততদিন এইটি আমার শয্যা ছিল। তবে যখন আমি ওদের ভাষা শিখতে লাগলাম তখন আমার অসুবিধা বলতে থাকায় ওরা দোলনাটির অনেক উন্নতি সাধন করে দিয়েছিলেন। এই মেয়েটি ভারী চমৎকার, প্রায় আমার কাছে থাকত, আমার অনেক কাজ করে দিত। আমি কয়েকবার ওর সামনে পোশাক পরিবর্তন করেছিলাম, ও তা দেখেছিল, তাই আমাকে ও কয়েকবার পোশাক ছাড়িয়ে অন্য পোশাক পরিয়ে দিয়েছিল। আমি অবশ্য এই কাজটি তাকে করতে দিতাম না, তবে সে আমার একটা কাজের কাজ করে দিয়েছিল। সে আমার 7টা শার্ট তৈরি করে দিয়েছিল। যতদূর সম্ভব মোলায়েম কাপড় সে বেছে নিয়েছিল, তবুও তা আমাদের থলের কাপড়ের চেয়েও মোটা। শার্টগুলো সে নিজেই কেচে দিত। সে আমার শিক্ষয়িত্রীও, কারণ সে আমাকে ওদের ভাষা শেখাত। আমি আঙুল দিয়ে কোনো জিনিস দেখালে সে নিজের ভাষায় তার নামটা বলে দিত, অতএব ভবিষ্যতে আমার প্রয়োজন মতো কিছু চেয়ে নিতে পারতাম। মেয়েটির মেজাজ খুব ঠান্ডা। তার উচ্চতা এখন 40 ফুট। বয়স অনুসারে আরও একটু বেশি হওয়া উচিত ছিল। সে আমার নামকরণ করল গ্রিলট্রিল। তার পরিবারের সকলে আমাকে এই নামে ডাকত। পরে সারা দেশ। শব্দটি বিভিন্ন ভাষায় বিভিন্ন অর্থ করা যেতে পারে। ইংরেজি করলে হয়তো এর অর্থ হবে ছোট মানুষ। ওদেশে আমি ওরই জন্য বাস করতে পেরেছিলাম এবং যতদিন ওদেশে ছিলাম ততদিন আমাদের ছাড়াছাড়ি হয়নি। আমি ওকে গ্ল্যামডালক্লিস নামেই ডাকতাম, যার অর্থ খুদে নার্স। সে আমাকে ভালোবেসে যেভাবে আমার যত্ন করেছিল তা আমি স্বীকার না করলে আমি অকৃতজ্ঞ। আমিও যথাসাধ্য প্রতিদান দেবার চেষ্টা করতাম। কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ল। প্রতিবেশীদের কাছে আমি আলোচ্য হয়ে পড়লাম। আমার কর্তা তার ক্ষেতে একটা অদ্ভুত জীব কুড়িয়ে পেয়েছেন। একটা অ্যাসপ্লেক নাকের চেয়েও বড় নয়। জীবটি সর্বাংশে আমাদেরই মতো মানুষ। সব বিষয়ে আমাদের অনুকরণ করতে পারে। ওর নিজেরও একটা ভাষা আছে। আমাদের ভাষাও কিছু শিখেছে। দুপায়ে সোজা হাঁটে, ধীর ও স্থির, ডাকলেই কাছে আসে, অঙ্গপ্রত্যঙ্গ সুগঠিত। অমনটি দেখা যায় না। আর গায়ের রং অভিজাত পরিবারের 3 বৎসরের মেয়েটির চেয়েও ফর্সা। আমার কর্তার বন্ধু প্রতিবেশী এক চাষি কথাটা শুনে একদিন সত্য মিথ্যা যাচাই করতে এলো। আমাকে তখনই তার সামনে হাজির করা হলো। আমার কর্তা আমাকে টেবিলের উপর তুলে দিল। আমাকে আদেশ করতেই আমি টেবিলের উপর হাঁটতে লাগলাম এবং তারপর খাপ থেকে আমার লম্বা ছোড়াখানা বার করে 2-4 বার ঘুরিয়ে আবার খাপে পুরে রাখলাম। তারপর আমার বন্ধু গ্ল্যামডালক্লিচের নির্দেশ অনুসারে কর্তার অতিথিকে তাদের ভাষায় অভ্যর্থনা জানালাম। এই আগন্তুকের বয়স হয়েছিল, চোখে কম দেখে, তাই সে পকেট থেকে চশমা বার করে পড়ল। তাই দেখে আমি হো হো করে হেসে উঠলাম, কারণ তার চোখ দুটো দেখাচ্ছিল যেন দুটো জানলায় দুটো চাঁদ। আমাকে ভালো করে দেখবার জন্যেই চশমা পরলেন। আমাদের বাড়ির লোকেরা আমার হাসির কারণ বুঝতে পারল, কিন্তু আগন্তুক নিরর্থক আমার উপর চটে গেল। লোকটি কৃপণ স্বভাবের, পয়সা রোজগারের দিকে তার নজর। সে আমার কর্তার কাছে বলল, পাশের শহরে ওকে নিয়ে যাও, সেখানে ওকে দেখে 2 পয়সা রোজগার করতে পারবে। শহরটা বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 22 মাইল। ঘোড়ায় চেপে গেলে আধ ঘন্টা সময় লাগবে। আমার সন্দেহ হলো কিছু একটা ষড়যন্ত্র চলছে। আমি লক্ষ্য করলাম যে আমার কর্তা এবং আগন্তুক দুজনে মিলে ফিসফিস করে কথা বলছে আর মাঝে মাঝে আমার দিকে আঙুল তুলে দেখাচ্ছে। আমি তাদের কোনো কথা শুনতে পাচ্ছি না। একটা কিছু ঘটতে চলেছে। তবে আমি পরদিন সকালে সব জানতে পারলাম। আমার খুদে নার্স গ্ল্যামডালক্লিচ আমাকে সবকিছু বলল। ব্যাপারটা সে চালাকি করে তার মায়ের কাছ থেকে জেনে নিয়েছে। বেচারি গ্ল্যাম। সে আমাকে তার বুকের উপর তুলে নিল আর এমনভাবে কাঁদতে লাগল যেন সেই দোষী। সে আশঙ্কা করছে যে ওই গ্রাম্য অশিক্ষিত লোকগুলো আমার ক্ষতি করবে, আমাকে নিয়ে এমনভাবে নাড়াচাড়া করবে যে তাদের টেপন টাপনে হয় আমি দমবন্ধ হয়ে মরে যাব, নয়তো আমার হাত পা একটা কিছু ভাঙবে। সে বলতে লাগলো আমি বিনয়ী ও নম্র, নিজের সম্মান রাখতে জানি, আর সেই আমাকে নিয়ে ওরা ছেলে খেলা করবে, আমার চূড়ান্ত অপমান করে ছাড়বে। শুধু কিছু অর্থের লোভে আমাকে কতকগুলো বাজে গ্রাম্য মানুষের সামনে দাঁড় করিয়ে দেবে। কি বিশ্রী! সে বলতে লাগল, বাবা আর মা কথা রাখে না। তারা বলেছিল গিল্ড্রিল আমার, কিন্তু এখন ওরা কথা রাখছে না। গত বছরে ওরা এমন ভান করল যে একটা ভেড়ার বাচ্চা আমাকে দিয়েই দিল, কিন্তু সেটা যেই বড় হলো আর মোটা হলো অমনি সেটা একটা কসাইকে বেচে দিল। আমার নার্স এত দুঃখ প্রকাশ করলেও আমি বুঝলাম আমার কিছু করার নেই। ওরা যা করবে তা আমাকে মেনে নিতেই হবে। তবে আমার আশা আমি একদিন মুক্তি পাবই। এদের হাতে যতদিন থাকব ততদিন আমি কিছু করতে পারব না। এমনকি ইংল্যান্ডের রাজা এদের হাতে পড়লে
তাকেও এইসব বিড়ম্বনা সহ্য করতে হতো। পাশেই একটা শহরে হাট বসে। আমার কর্তা তার বন্ধুর পরামর্শে আমাকে হাটে নিয়ে যাবেন। তিনি আমাকে একটা বাক্সের মধ্যে ভরলেন, সঙ্গে আমার খুদে নার্সকেও নিলেন। সে আমার পেছনে বসল। বাক্সটা চারদিকে বন্ধ, তবে আমাকে ভেতর থেকে বাইরে বের করবার জন্য একটা দরজা আছে, আর বায়ু চলাচল করবার জন্য বাক্সের গায়ে কয়েকটা ছোট ছোট গর্ত করা আছে। আমার যাতে কষ্ট না হয় সেজন্য গ্ল্যাম তার পুতুলের বিছানার একটা তোষক বাক্সের মধ্যে বিছিয়ে দিয়েছিল। ইচ্ছে করলে আমি তার উপর শুতেও পারি। গ্ল্যাম আমাকে আরাম দেবার চেষ্টা করলে কি হবে, গাড়ির সে কি ঝাঁকুনি! ঝড়ের সময় জাহাজেও এরকম বা এমন ঘন ঘন ঝাঁকুনি খেতে হয় না। বিরাট ঘোড়া, পা ফেলছে 40 ফুট পরপর। যদিও 8 ঘন্টার যাত্রা, তবু ওই সময়ের মধ্যে আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। পথ বেশি নয়, লন্ডন থেকে সেন্ট অ্যালবান্স যতটা দূর অতটা দূর হবে। কর্তা একটা সরাইখানার সামনে গাড়ি দাঁড় করালেন। এখানে উনি মাঝে মাঝে আসেন। কর্তা সরাইওয়ালার সঙ্গে পরামর্শ করলেন, আমার জন্য একজন ঘোষক দরকার যে হাটে ও শহরে চিৎকার করে বলবে একটি অদ্ভুত জিপ পাওয়া গেছে। যদি দেখতে চাও তো গ্রিন এগলে চলে এসো। জিপটি আকারে একটি অ্যাসপ্লাক নাকের। ওদের সে সুন্দর একটি পশু, প্রায় 6 ফুট লম্বা। চেয়ে বড় নয়, কিন্তু দেখতে ঠিক মানুষের মতো। কথা বলতে পারে এবং নানান ক্রীড়া কৌশল দেখাতে পারে। এছাড়া ওই ঘোষক আমাকে জনসাধারণকে দেখবার জন্যে প্রয়োজনীয় সব ব্যবস্থাও করবে। এরকম একজন লোক পাওয়া গেল। সরাইখানার সবচেয়ে বড় ঘরে আমাকে নিয়ে গিয়ে একটা টেবিলের উপর দাঁড় করিয়ে দেওয়া হলো। ঘরখানা লম্বা ও চড়াই, দুদিকে 300 ফুট। আমার খুদে নার্স আমাকে দেখাশোনা করবার জন্যে এবং দর্শকদের সামনে কি দেখাবো বা করব তার তালিম দেবার জন্যে টেবিলের পাশে একটা নিচু টুলে উঠে দাঁড়ালো। ঘরের মধ্যে অথবা ভিড় না বাড়াবার জন্যে এবং যাতে আমার অসুবিধা না হয় সেজন্য কর্তা ঠিক করলেন একসঙ্গে 30 জনের বেশি লোক ঘরে ঢোকানো হবে না। আমার খুদে বান্ধবী আমাকে টেবিলের উপর বিশেষ কায়দায় হাঁটতে বলল। আমি তাই হাঁটলাম। তারপর আমি যাতে বুঝতে পারি ওদের এমন ভাষায় আমাকে প্রশ্ন করতে লাগল। আমিও যত জোরে সম্ভব চিৎকার করে সেগুলোর উত্তর দিতে থাকলাম। দর্শকরা ঘরে আসবার পর আমি বেশ কয়েকবার ঘুরে ফিরে তাদের অভিবাদন জানালাম। বললাম, তোমরা আমার অভিনন্দন গ্রহণ করো, তোমাদের স্বাগতম। ক্ষুদ্র বক্তৃতাও দিলাম। সেলাই করবার সময় গ্লাম আঙুলে যে টুপি পরত, সুরা পান করবার জন্যে সেই রকম একটা টুপি সে আমাকে দিয়েছিল। আমি তাতে সুরা ঢেলে দর্শকদের সামনে পান করলাম। তারপর খাপ থেকে আমার লম্বা ছোরা বার করে ইংরেজদের মতো ওদের কিছু কসরত দেখালাম। সেদিন 12 দল দর্শককে আমার কলা কৌশল দেখাতে হলো, কোনোবার কম কোনোবার বেশি। এইভাবে খেলা দেখাতে দেখাতে গোলমাল এবং কেউ কেউ আমাকে বিরক্ত করার ফলে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম, প্রায় আধমরা। যারা আমার কসরত দেখে ঘর থেকে বেরিয়ে গেল তারা আমার বিষয়ে এমন বাড়িয়ে বলতে লাগলো যে পরবর্তী দল দরজা ভেঙে ঘরে ঢুকতে চায়। আমাকে যাতে কেউ স্পর্শ করতে না পারে বা কেউ ক্ষতি করতে না পারে এজন্য কর্তা নিজ স্বার্থে টেবিলের চারদিকে বেঞ্চি দিয়ে ঘিরে দিয়েছিলেন এবং একমাত্র আমার নার্স ছাড়া আমাকে যাতে কেউ স্পর্শ করতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি রাখছিলেন। তবু স্কুলের একটা দুষ্ট ছাত্র আমার মাথা লক্ষ্য করে একটা হেজেল নাট ছুঁড়ে মারল। ভাগিস অল্প একটুর জন্যে সেটা ফসকে গিয়েছিল, নইলে আমার মাথা ফেটে ঘিলু বেরিয়ে পড়ত। নাটটা কুমড়ো সমান বড়। যা হোক, দুষ্ট ছেলেটাকে ধরে প্রহার দিয়ে ঘর থেকে বার করে দেওয়া হলো। আমার কর্তা প্রকাশ্যে ঘোষণা করলেন যে আমাকে আবার দেখা যাবে পরের হাটবারের দিন। বাড়ি থেকে শহরে যাবার সময় আমার খুব কষ্ট হয়েছিল। গায়ে হাত পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। তারপর 8 ঘন্টা খেলা দেখিয়ে আমি এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না। গলা দিয়ে স্বরও বেরোচ্ছিল না। ইতিমধ্যে নিজ স্বার্থের জন্যেই এবং হয়তো আমাকে কিছু আরাম দেবার উদ্দেশ্যে কর্তা একটা গাড়ি তৈরি করালেন। সুস্থ হয়ে উঠতে আমার 3 দিন লাগল। তবু কি নিস্তার আছে? বিশ্রাম পাবার উপায় নেই। আমার কথা শুনে 100 মাইলের মধ্যে থেকে বহু লোক আমাকে দেখবার জন্য দলে দলে আসতে লাগল। এ অঞ্চলে অনেক লোকের বাস। বউ বাচ্চা নিয়ে তারা আসতে লাগল। কর্তাও তাদের কাছ থেকে মোটা দর্শনী আদায় করতে লাগলেন। মাত্র একটা পরিবার এলেও তাদের কাছ থেকে 30 জনের দেয়া দর্শনী আদায় করছিলেন। বুধবার ওদের স্যাবাত ডে, তাই সেদিন ছাড়া আমাকে রোজই খানিকটা সময় দর্শকের সামনে হাজির করা হতো। আমি ক্লান্ত হয়ে পড়তাম, তবে ইতিমধ্যে আমাকে হাটবারে শহরে নিয়ে যাওয়া হয়নি। আমার কর্তা যখন বুঝতে পারলেন যে আমাকে হাটে বাজারে দেখালে বেশ 2 পয়সা উপার্জন হচ্ছে, তখন তিনি স্থির করলেন যে রাজ্যের বড় বড় শহরে আমাকে নিয়ে যাবেন।
অতএব দীর্ঘ ভ্রমণের জন্য তিনি প্রস্তুত হলেন। বাড়ি ও চাষাবাদ দেখাশোনার ব্যবস্থা করলেন এবং স্ত্রীকে সব বুঝিয়ে তাকে সাবধানে থাকতে বলে তার কাছ থেকে বিদায় নিলেন। আমি এই দেশে আসবার 2 মাস পরে 1703 খ্রিস্টাব্দের 17ই আগস্ট আমরা যাত্রা করলাম। যে বড় শহরে যাচ্ছি সেটা রাজ্যের মধ্যস্থলে অবস্থিত, বাড়ি থেকে প্রায় 3000 মাইল দূরে। কর্তা গ্ল্যাম ডাচক্লিচকেও সঙ্গে নিলেন, সে থাকবে পিছনে। আমি তো আছি বাক্সের মধ্যে। গ্ল্যাম বাক্সটা কোলের উপর তুলে নিয়ে কোমরের সঙ্গে দড়ি দিয়ে বেশ করে বেঁধে নিল। আমার যাতে কষ্ট না হয় সেজন্যে গ্ল্যাম বাক্সটার ভিতরে সব দিকে নরম কাপড় বসিয়ে দিয়েছিল, আর তার পুতুলের বিছানা থেকে অনেকগুলো তোষক এনে মেঝেতে বিছিয়ে দিয়ে চাদর পেতে দিয়েছিল। আমি যাতে আরামে থাকতে পারি সেজন্যে সে চেষ্টার ত্রুটি করেনি। কর্তা ও গ্ল্যাম ছাড়া আমাদের সঙ্গে ছিল বাড়ির একটি বালক, যে মালপত্র নিয়ে ঘোড়ার পিঠে চড়ল। আমার কর্তার মতলব ছিল পথে যত শহর সেখানে আমাকে দেখানো হবে, এবং আমাদের রাস্তা থেকে 50 বা 100 মাইলের যত গ্রাম বা যদি কোনো ধনী ব্যক্তি থাকে তবে সেখানেও আমাকে দেখানো হবে। মূল লক্ষ্য অর্থ উপার্জন। আমরা প্রতিদিন সহজেই 100-150 মাইল অতিক্রম করতাম, তারও বেশি হয়তো পারা যেত। কিন্তু যদি আমার কষ্ট হয় সেজন্য গ্ল্যাম তার বাবাকে বলতো ঘোড়ায় চেপে একটানা যেতে তার কষ্ট হয়। মুক্ত বাতাস উপভোগ ও আশপাশ দেখার জন্যে গ্ল্যাম আমাকে মাঝে মাঝে বাক্সের বাইরে এনে ছেড়ে দিত, কিন্তু আমার কোমরে একটি দড়ি বাঁধা থাকত, দড়িটি সে ছাড়ত না। ভ্রমণ পথে আমরা 5-6টা নদী পার হলাম। নদীগুলো মিশরের নীলনদ বা ভারতের গঙ্গা নদী অপেক্ষা অনেক বেশি চওড়া ও গভীর। লন্ডন ব্রিজের নিচে টেমস নদী যেমন, ঠিক তেমন বা তত ছোট কোনো নদী আমার চোখে পড়েনি। বড় নগরে পৌঁছাবার আগে 10 সপ্তাহ কেটে গেল। আমাকে 18টি বড় শহরে, অনেক বড় গ্রামে এবং কিছু ধনী ব্যক্তিদের বাড়িতে দেখানো হলো। অক্টোবর মাসের 26 তারিখে আমরা সেই বড় নগরে পৌঁছালাম, যার নাম লোরব্রুলগ্রুড বা দুনিয়ার গৌরব। নগরের প্রধান রাস্তার উপরে প্রাসাদ থেকে অনতি দূরে আমার কর্তা বাসা নিলেন। আমার চেহারা ও গুণাবলীর বর্ণনা দিয়ে কর্তা যথারীতি প্রাচীরপত্র টাঙিয়ে দিলেন। 300 থেকে 400 ফুট চওড়া একটা বড় ঘর কর্তা ভাড়া নিলেন। একটা গোল টেবিলও আনলেন, তার ব্যাস 60 ফুট। এর উপর আমাকে খেলা দেখাতে হবে এবং আমি যাতে টেবিল থেকে পড়ে না যাই সেজন্য টেবিলটি ঘিরে 3 ফুট উঁচু বেড়া দেওয়া হলো। আমাকে প্রতিদিন 10 বার দেখানো হতো। সকলে অবাক হতো, তবে সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরত। আমি তখন ওদের ভাষায় মোটামুটি কথা বলতে পারি, তবে বুঝতে পারি সবই। গ্ল্যাম আমাকে বাড়িতে শেখাতো, পড়াতো। পথে আসতে আসতেও পড়িয়েছে, যার ফলে ওদের ভাষার অক্ষর পরিচয় হয়েছে এবং লিখতেও পারি। তরুণীদের ব্যবহারযোগ্য একটা ছোট ধর্মপুস্তক গ্ল্যাম তার পকেটে রাখত। ছোট হলেও বইখানা স্যানমোস অ্যাটলাসের মতো বড় হবে। গ্ল্যাম আমাকে সেই বইখানাও পড়িয়েছিল। কয়েক সপ্তাহ ধরে প্রচুর পরিশ্রমের ফলে আমার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকল। আমাকে দেখিয়ে কর্তার যত আয় হয় ততই তার লোভ বেড়ে যায়। এদিকে আমার খিদে কমতে থাকে, রোগা হয়ে যাই, হাড় বেরিয়ে যায়। কর্তাও আমার স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করেছিল এবং ধরে নিয়েছিল আমি শীঘ্র মারা যাব। তাই তিনি ভাবলেন ইতোমধ্যে যত পারেন তত টাকা তুলে নেবেন। তিনি যখন এইরকম ভাবছেন তখন স্লারডাল অর্থাৎ ভদ্রদূতের আগমন হল। তিনি কর্তাকে আদেশ করলেন যে রানী ও তার সখীবৃন্দের চিত্তবিনোদনের জন্যে আমাকে অবিলম্বে রাজসভায় হাজির করতে হবে। যারা আমাকে এর মধ্যে দেখেছিল তাদের মধ্যে কেউ নিশ্চয়ই রানীর কাছে আমার নিখুঁত বর্ণনা দিয়েছিল। আমি কেমন, কি খাই বা কথা বলি কিনা, ওদের ভাষা জানি কিনা ইত্যাদির বিবরণ শুনেই হয়তো মহারানী আমাকে দেখবার জন্যে আগ্রহী হয়েছিলেন। আমাকে রানীর সামনে হাজির করা হলো। রানী ও তার সহচরীরা আমার আচরণে মুগ্ধ। আমি রানীর সামনে হাঁটু গেড়ে বসে তার পদচুম্বন করতে চাইলাম, কিন্তু আমাকে টেবিলে তুলে দেওয়া হলো। রানী তার কড়ে আঙুল আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি আঙুলটি 2 হাতে ধরলাম এবং অগ্রভাগে আমার ওষ্ঠ স্পর্শ করলাম। রানী আমাকে আমার দেশ ও আমার ভ্রমণ সম্বন্ধে কয়েকটি প্রশ্ন করলেন। আমি যথাযথ স্পষ্ট করে ও সংক্ষেপে তার উত্তর দিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি রাজপ্রাসাদে বাস করতে রাজি কিনা। আমি কোমর বেঁকিয়ে মাথা নিচু করে মহারানীকে বিনীতভাবে বললাম আমি আমার কর্তার দাস, কিন্তু আমার যদি স্বেচ্ছায় কাজ করার অধিকার থাকত তাহলে আমি নিশ্চয়ই মহারানীর সেবায় নিজেকে নিবেদন করে গৌরব বোধ করতাম।
মহারানী তখন আমার কর্তাকে জিজ্ঞাসা করলেন যে কর্তা আমাকে ভালো দামে বিক্রি করতে রাজি আছে কিনা। কর্তা তো ভেবেছিলেন আমি বড়জোর আর মাসখানেক বাঁচব, অতএব আমাকে বেচে যা পাওয়া যায় তাই লাভ, এবং আমার জন্যে সহস্র স্বর্ণমুদ্রা দাবি করল। এই অর্থ কর্তাকে অবিলম্বে দিয়ে দেওয়া হল। এক একটি স্বর্ণমুদ্রার আকার 800 মডরের সমান। ইউরোপের তুলনায় এদেশের সবকিছুর আকার বিরাট। তাই ইউরোপের চড়া সোনার দামের হিসেব করলে এখানকার এক একটি স্বর্ণমুদ্রার দাম ইংল্যান্ডে 1000 গিনিতে বিক্রয় হবে। এখন আমি মহারানীর দাস। সাহস করে তাকে বললাম, গ্ল্যামডালক্লিচ নামে এই মেয়েটি বরাবর আমাকে অত্যন্ত যত্ন ও করুণার সঙ্গে আমার দেখাশোনা করেছে, এবং সে আমার আচার ব্যবহারের সঙ্গে সুপরিচিত। মহারানী যদি ইচ্ছে করেন তাহলে গ্ল্যামকে আমার নার্স ও শিক্ষিকা হিসেবে নিযুক্ত করতে পারেন। মহারানী আমার আবেদনে সাড়া দিলেন। আমার প্রাক্তন কর্তাও রাজি হল, কারণ মেয়ে রাজবাড়িতে থাকবে, তার চেয়ে ভালো আর কি হতে পারে। গ্ল্যামও তার আনন্দ ঢাকতে পারল না, সেও খুব খুশি। আমার প্রাক্তন কর্তা এবার বিদায় নেবেন। আমাকে বললেন, তোমার ভালো ব্যবস্থাই করে গেলাম। আমি কিছু না বলে শুধু মাথা নিচু করে তাকে বিদায় জানালাম। রানী আমার দুর্বল শরীর লক্ষ্য করলেন এবং চাষি কর্তা চলে যাওয়ার পর কারণ জিজ্ঞাসা করলেন। চাষি এখন আর আমার কর্তা নয়, আমি তার কাছে কোনো কাজ বা কথার জন্য দায়ী নই। তাই আমি রানীকে বললাম কিভাবে সেই চাষি আমাকে তার ক্ষেতে হঠাৎ কুড়িয়ে পায়, এবং আমার জন্যে সে যা করেছে তার প্রতিদানে আমাকে রাজ্যের প্রায় অর্ধেক দেশে দেখিয়ে ও বিক্রি করে অনেক গুণ বেশি লাভ করেছে। এজন্যে আমাকে এত বেশি পরিশ্রম করতে হয়েছে যে আমার চেয়ে 10 গুণ শক্তিশালী একটা প্রাণী মারা যেতে পারত। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে কষ্ট দেখাতে দেখাতে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তাম। আর কিছুদিন পর হয় আমি অথর্ব হয়ে পড়তাম বা মারা যেতাম। তা নইলে আমার চাষিকর্তা আপনার কাছে আরও অনেক বেশি দাম দাবি করত, এত সস্তায় ছাড়ত না। কিন্তু তখন মহারানীর আশ্রয়ে আমার আর নিষ্ঠুর ব্যবহারের ভয় নেই। মহারানী সর্বগুণ সম্পন্না, দয়াবতী, প্রজাদের হিতকারী, তুলনাহীনা। অতএব আমি মনে করি আমার মৃত্যু ভয় আর থাকবে না। বলতে কি, মহারানীর কোমল ব্যবহার ও কথাবার্তা আমার মধ্যে নবজীবন সঞ্চার করেছে। আমি ছোটখাটো একটা বক্তৃতায় দিয়ে ফেললাম। কিছু দ্বিধা, কিছু ত্রুটি হয়তো ছিল। আমাকে যখন রাজপ্রাসাদে আনা হচ্ছিল তখন কি করে কথা বলতে হবে, কিরকম আচরণ করতে হবে, এসব গ্ল্যামডালক্লিচ আমাকে শিখিয়ে দিয়েছিল। যে দেশের যে রীতি তা তো মানতে হবে। আমার বাচনভঙ্গিতে যে ত্রুটি ছিল মহারানী সেসব গ্রাহ্য করলেন না। এমন ক্ষুদে মনুষ্যাকৃতি একটি জীব পরদেশের ভাষায় এমন চমৎকার সব কথা বলছে, তাই শুনে তিনি চমৎকৃত। তিনি আমাকে তার নিজের হাতে তুলে নিলেন। তারপর আমাকে নিয়ে চললেন মহারাজের ঘরে। মহারাজ তখন তার খাস কামরায় বিশ্রাম করছিলেন। মহারাজকে দেখতে মহারাজার মতো, বেশ একটা রাজকীয় গাম্ভীর্য আছে এবং সারা মুখটায় বিশেষ একটা সৌন্দর্য আছে। রানীর হাতে খুদে কি একটা পড়ে আছে, সেজন্যে তিনি সেদিকে তেমন একটা মন দেননি। তাছাড়া আমি মহারানীর হাতে উপুর হয়ে শুয়েছিলাম, তাই তিনি বললেন, তুমি আবার কবে থেকে স্প্লাকনাক পুষতে আরম্ভ করলে? মহারানী মুচকে হাসলেন, অর্থাৎ মহারাজাকে বলতে চাইলেন, তোমাকে অবাক করে দিচ্ছি। তারপর আমাকে তুলে মহারাজার সামনে ছোট একটা গোলাকার টেবিলের উপর দাঁড় করিয়ে দিয়ে মহারাজাকে আমার পরিচয় দিতে বললেন। আমি অল্প কথায় আমার পরিচয় পেশ করলাম। গ্ল্যামডালক্লিচ খাস কামরার দরজার সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে তার চোখের আড়াল করতে চায় না। তাকে ভিতরে আসতে দেওয়া হলো এবং আমি যা বলেছিলাম তার সমর্থনে তার বাবা আমাকে খেতে কুড়িয়ে পাওয়ার পর থেকে যা কিছু ঘটেছিল সব বলল। মহারাজা তার রাজ্যের যে কোনো সুশিক্ষিত ব্যক্তি অপেক্ষা কম শিক্ষিত নন। তিনি দর্শন পড়েছেন এবং গণিতে বিশেষ পারদর্শী। কিন্তু যখন আমি আমার দুপায়ে সোজা হয়ে চলতে আরম্ভ করলাম তখন ভেবেছিলেন আমি বুঝি দম দেওয়া একটা ঘড়ি। সে দেশে তখন সবেমাত্র ভালো ঘড়ি তৈরি হচ্ছে, কোনো কুশলী কারিগর তৈরি করেছে। কিন্তু যখন তিনি আমার ভাষণ শুনলেন তখন তিনি রীতিমতো অবাক। তিনি বুঝলেন আমি কোনো একটা ভাষায় কথা বলছি, যদিও সে ভাষা তার অজানা। আমি তার দেশে কিভাবে এলাম তা তাকে বললাম, কিন্তু তিনি বোধহয় বিশ্বাস করতে পারলেন না। তিনি বোধহয় ভাবলেন যে আমাকে চড়া দামে বিক্রি করবার জন্যে গ্ল্যামডালক্লিচ ও তার বাবা একটা কাল্পনিক কাহিনী খাড়া করে এবং সেই কাহিনীটি ওরা ওদের ভাষায় বলতে আমাকে শিখিয়ে দিয়েছে।
এই ভেবে তিনি আমাকে জেরা করতে আরম্ভ করলেন, কিন্তু তিনি আমার কাছ থেকে যুক্তিপূর্ণ উত্তরই পেতে থাকলেন। অবশ্য এদেশের ভাষা আমি তখনও উত্তম রূপে আয়ত্ত করতে পারিনি। আমার উচ্চারণে ত্রুটি ছিল এবং রাজসভায় উচ্চারণ করার অনুপযুক্ত। আমি জীবটা কেমন সেটা স্থির করবার জন্যে মহারাজা তার ৩ জন মহামান্য পণ্ডিতকে ডেকে পাঠালেন। তারা এসে আমাকে দূর থেকে কাছ থেকে উল্টে পাল্টে নানাভাবে পরীক্ষা করে বললেন যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে আমার জন্ম হয়নি। আমি যে পৃথিবীতে কি করে বেঁচে আছি তাও তারা বুঝতে পারছেন না, কারণ আমি দ্রুতগামী নই, গাছে উঠতে পারি না, গর্ত খুঁড়তে পারি না। তারা আমার দাঁতগুলো উত্তমরূপে পরীক্ষা করলেন এবং সাব্যস্ত করলেন যে আমি সর্বভুক। কিন্তু অধিকাংশ চতুষ্পদ প্রাণী ও ছোটখাটো জীব যথা ইঁদুর যেভাবে জীবন ধারণ করে, আমার সে ক্ষমতাও নেই, এবং আমি যদি শামুক বা কিছু পোকামাকড় না খাই তাহলে আমি বেঁচে থাকব কি করে। তারা এই জন্যে আমাকে নানা রকম যুক্তি ও তথ্য পেশ করলেন। একজন পণ্ডিত বললেন, আমি এখনো ভ্রূণ অবস্থায় আছি, অস্বাভাবিকভাবে আমার জন্ম হয়ে গেছে। ঠিক সময়ে আমার জন্ম হলে আমি ওদের মতোই দীর্ঘাকৃতি হতাম। কিন্তু অপর 2 পণ্ডিত তার এই যুক্তি বাতিল করে দিলেন। তারা বললেন, আমার হাত পা অন্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক এবং আমার বেশ বয়সও হয়েছে, এই পৃথিবীতে বেশ কিছু দিন বেঁচে আছি। তারা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমার কাটা দাড়ি পরীক্ষা করে এই রায় দিলেন। তারা বললেন আমি বামুন নই, কারণ বামুনরা এত খাটো হতে পারে না। রানীর যে বামুনটি আছে, যে নাকি এই রাজ্যে সর্বাপেক্ষা ছোট, আর তার উচ্চতা 30 ফুট। শেষ পর্যন্ত তারা সাব্যস্ত করলেন আমি প্রকৃতির খেয়াল। তারা এইরূপ সাব্যস্ত করার পর আমি প্রার্থনা করলাম আমাকে কয়েকটা কথা বলতে দেওয়া হোক। অনুমতি পেয়ে মহারাজাকে বললাম, আমি যে দেশ থেকে এসেছি সে দেশে আমার মাপ অনুযায়ী লাখ লাখ নরনারী আছে, এবং সে দেশের বাড়িঘর, জীবজন্তু, গাছপালা সেই মাপ অনুযায়ী ঠিক। আপনাদের দেশে আপনারা যেমন দীর্ঘকায়, তেমনি আপনাদের গাছপালা ও জীবজন্তু বিরাটাকায়। মহারাজা, আপনার রাজ্যে যেমন প্রজাদের অনেক অধিকার আছে, আমাদের দেশেও অনুরূপ অধিকার আমরাও ভোগ করি। আপনার পণ্ডিতগণ যা সাব্যস্ত করলেন তা ঠিক নয়। পণ্ডিতেরা অবশ্য আমার কথা মানলেন না, বিদ্রূপের হাসি হাসলেন। তারা মন্তব্য করলেন, আমার সেই কর্তা চাষী আমাকে ভালোভাবেই শিখিয়ে দিয়েছে। মহারাজার মন কিন্তু তার পণ্ডিতগণ অপেক্ষা যুক্তিবাদী, তার বোধশক্তি প্রখর। তিনি পণ্ডিতদের বিদায় দিয়ে সেই চাষীকে ডেকে পাঠালেন। সৌভাগ্যক্রমে চাষী তখনও নগর ছেড়ে চলে যায়নি। মহারাজা তাকে নিজে পৃথকভাবে গোপনে জিজ্ঞাসাবাদ করলেন। পরে তার কন্যা ও আমাকে ডাকলেন। সকলকে নানা প্রশ্ন করে তা সম্ভবত বিশ্বাস হল আমি সত্য কথাই বলছি। তিনি মহারানীকে আদেশ দিলেন যে আমার জন্যে যেন বিশেষ যত্ন নেওয়া হয়। আমার দেখাশোনার জন্যে গ্ল্যামডালফ্লিচ থাকবে, কারণ মহারাজা আমাদের দুজনের মধ্যে স্নেহের সম্পর্ক লক্ষ্য করেছিলেন। গ্ল্যামের জন্য রাজপ্রাসাদের মধ্যে পৃথক কক্ষ ঠিক করে দেওয়া হল। তার শিক্ষার জন্য একজন গভর্নেস নিযুক্ত করা হল। তাকে পোশাক পরিচ্ছদ পরানো ও তার প্রসাধনের জন্য আরও একজন মহিলাকে নিযুক্ত করা হল। এছাড়া ছোটখাটো কাজের জন্য 2 জন পরিচারিকাও নিযুক্ত করা হল। কিন্তু আমার সব কাজ গ্ল্যাম করবে। রানী তার আসবাব প্রস্তুতকারককে আদেশ দিলেন আমার বাসযোগ্য একটি বাক্স তৈরি করে দিতে, কিন্তু তার মধ্যে শয়ন ব্যবস্থা ও অন্যান্য অংশ কিভাবে নির্মিত হবে তা আমি ও গ্ল্যাম ঠিক করে দেব। আসবাব প্রস্তুতকারক একজন কুশলী কারিগর। সে 12 ফুট উচ্চ ও 16 ফুট চৌকো চমৎকার একটি কাঠের চেম্বার বানিয়ে দিল। সার্সি সমেত জানলা ও দরজা তো রইলই, এবং ওরই মধ্যে লন্ডন বেড চেম্বারের মতো 2টো কুঠুরিও বানিয়ে দিল। ছাদের সঙ্গে যুক্ত করে কবজা লাগিয়ে এমন কৌশলে শোবার খাট তৈরি করে দিল যে সেটি ওঠানো নামানো যাবে। রাজবাড়ির বিছানা সরবরাহকারী উত্তম বিছানা তৈরি করে দিল। খাট সমেত বিছানা গ্ল্যাম সহজেই রোদে দিতে পারত, আবার দরকারের সময় নামিয়ে দিত। কাঠের মিস্ত্রি আমার জন্য 2টি সুন্দর চেয়ার তৈরি করে দিল। ঠেস দেবার জায়গায় হাতির দাঁতের মতো চমৎকার একটা সাদা পদার্থ সেটে দিল। 2টো টেবিল তৈরি করে দিল, আর আমার জিনিসপত্র রাখবার জন্যে একটা দরজাওয়ালা অনুচ্চ আলমারিও বানিয়ে দিল। কাঠের ঘরের দেওয়াল ও মেঝেতে তুলোর তোষক বসিয়ে দেওয়া হল। যারা আমাকে বয়ে নিয়ে যাবে, দুর্ঘটনাক্রমে তাদের হাত থেকে আমি পড়ে গেলেও আমার দেহে যেন আঘাত না লাগে। আমাকে আরাম দেবার সব রকম ব্যবস্থাই করা হলো। দরজায় তালার ব্যবস্থা করে দিতে বললাম, কারণ এ দেশের ইঁদুরকে আমার বড় ভয়। একজন শেখরা অতি ছোট একটি তালা বানিয়ে দিল
ওদের তুলনায় খুবই ছোট। অবশ্য এর চেয়ে বড় তালা আমি ইংল্যান্ডে একজন ভদ্রলোকের বাড়ির ফটকে দেখেছিলাম। তালার চাবি রাখবার জন্যে পকেটের মধ্যে ছোট একটা পকেট করলাম। চাবি নিজের কাছেই রাখতাম, কারণ ভয় ছিল গ্ল্যাম যদি চাবি হারিয়ে ফেলে। এই চাবি ওর কাছে খুবই ছোট। দেশের সবচেয়ে পাতলা সিল্ক আমাদের ইংলিশ কম্বলের চেয়েও অল্প পাতলা। এত মোটা কাপড়ের পোশাক পরতে আমার অসুবিধা হচ্ছিল, তবে ক্রমশ অভ্যাস হয়ে গিয়েছিল। পোশাক ওদের ফ্যাশন অনুযায়ী তৈরি হয়েছিল, যা খানিকটা পার্সিক পোশাকের মতো আর খানিক চৈনিক পোশাকের মতো। তাহলেও পোশাকের ইজ্জত আছে। মহারানীর কাছে আমি শেষ পর্যন্ত এমন প্রিয় হয়ে উঠলাম যে রানী আমাকে ছাড়া আহারে বসতে পারতেন না। তার খাবারের টেবিলের উপরে বাঁ দিকে আমার জন্যে এবং আমার মাপ মতো একটি টেবিল ও চেয়ার বসানো হলো। গ্ল্যাম ডালক্লিচ পাশেই একটি টুলের উপর দাঁড়িয়ে থাকত আমাকে সাহায্য করবার জন্যে। রানী আমার জন্য এক সেট ডিশ প্লেট, ছুরি, কাঁটা চামচ তৈরি করিয়ে দিয়েছিল। লন্ডনে একটি খেলনার দোকানে আমি এক সেট খেলাঘরের ডিনার সেট দেখেছিলাম। সেগুলো আমার কাছে যেমন ছোট মনে হয়েছিল, আমার ডিনার সেট নিশ্চয়ই এদের কাছে তেমনই ছোট মনে হচ্ছে। রূপোর এই বাসনগুলো আমার ছোট নার্স গ্ল্যাম সযত্নে পরিষ্কার করে একটি রূপোর কৌটায় ভরে তার পকেটে রেখে দিত এবং দরকারের সময় বার করে নিত। রানীর সঙ্গে দুজন রাজকুমারী ছাড়া আর কেউ ভোজন করত না। রানীর বড় কন্যাটির বয়স 16 আর ছোটটির 13 বছর 1 মাস। রানী এক টুকরো মাংস আমার টেবিলে তুলে দিতেন। আমি আমার আবশ্যক মতো টুকরো কেটে নিতাম। আমি আবার সেই টুকরো থেকে ছোট ছোট টুকরো আমার কাঁটায় গেঁথে মুখে পড়তাম। তাই দেখে রানী খুব কৌতুক অনুভব করতেন, কারণ রানী নিজে যে তার হজম শক্তি দুর্বল ছিল। মাংসের বড় টুকরোটি মুখে পড়তেন, সেটি এত বড় ছিল যে 12 জন ইংরেজ চাষি সেই এক টুকরো মাংস পেলে তাদের এক বেলার খাবার হয়ে যেত। একজন মহিলা, অবশ্য আকারে বৃহৎ, এত বড় এক টুকরো মাংস মুখে পড়ছেন দেখেই আমার গা গুলে উঠত। একটা সারস পাখির অর্ধেক অংশ তিনি মুখে পুরে দিতেন, তারপর হাড়গোড় সব কুড়মুড় করে চিবিয়ে খেতেন। সেই সারস পাখি আমাদের 9টা টার্কি সমান হবে, আর তিনি মাংস খেতে খেতে যে রুটির টুকরো মুখে দিতেন তা আমাদের 12 পেনি দামের 2টো রুটির সমান। পিপে থেকে সোনার কাপে সুরা ঢেলে 3 ঢোক করে খেয়ে ফেলতেন। তার ছুরি ও চামচ, অন্যান্য সরঞ্জাম তার হাতের মাপ মতোই ছিল। আমাকে গ্ল্যাম একবার আমার কৌতূহল মেটাতে ডাইনিং হলে নিয়ে গিয়েছিল। সেখানে টেবিলের উপর বিরাট আকারের ছুরি কাঁটা দেখে আমি অবাক। বাবা, এত বিরাট আকারের ছুরি কাঁটা আমি কখনো দেখিনি, ভাবতেই পারি না। প্রতি বুধবার, আগে বলেছি, বুধবার ওদের স্যাবাথ ডে, বিশ্বাস দিবস। রাজা, রানী, রাজকুমার ও রাজকুমারীরা মহারাজার কক্ষে একত্রে ডিনার খেতেন। তাদের টেবিলের উপর আমারও টেবিল পড়ত। আমিও তাদের সঙ্গে আহার করতাম, কারণ মহারাজাও আমাকে পছন্দ করতে আরম্ভ করেছেন। ওদের টেবিলের বাঁ দিকে আমার টেবিল পড়ত, পাশেই থাকত লবণদানি। রাজকুমার আমার সঙ্গে কথা বলতে ভালোবাসতেন। তিনি ইউরোপের রীতিনীতি, ধর্ম, আইন, শাসনকার্য, শিক্ষা ইত্যাদি সম্বন্ধে জানতে চাইতেন। আমি যথাসম্ভব তার কৌতূহল চরিতার্থ করতাম। তার বোধশক্তি ও বিচারবুদ্ধি তীক্ষ্ণ ছিল। আমার বক্তব্য শোনার পর তিনি বিষয়বস্তুগুলো নিয়ে সারগর্ভ আলোচনা করতেন। তবে আমি একথা বলব যে আমার প্রিয় স্বদেশ ভূমির বিষয়ে, যথা তার ব্যবসা বাণিজ্য, স্থলে জলে যুদ্ধ, ধর্ম নিয়ে বিভেদ, দেশের রাজনৈতিক দল, শিক্ষা নিয়ে গোঁড়ামি ইত্যাদি নিয়ে আলোচনা করতে করতে আমি উদ্ভাসিত হয়ে উঠতাম। রাজকুমার তখন আমাকে তার হাতে তুলে নিয়ে অপর হাত দিয়ে আমার পিঠে মৃদুভাবে হাত বোলাতে বোলাতে খুব হাসতেন। হাসতে হাসতে আমাকে প্রশ্ন করতেন, মশাই, তুমি কোন দলের, ইউক না টোরি? রাজদণ্ডের সমান দীর্ঘ একটি সাদা যষ্টি নিয়ে তার প্রথম মন্ত্রী তার পশ্চাতেই দাঁড়িয়েছিলেন। তাকে উদ্দেশ্য করে কুমার বললেন, মানুষের এইসব জাঁকজমক ও আড়ম্বর তুচ্ছ মনে হয় যখন ভাবি আমার হাতের উপরের এই ক্ষুদে মানুষরাও নাগরিকদের উপাধি ও সম্মান প্রদান করে, বাড়িঘর শহর তৈরি করে, সাজ পোশাক তৈরি করে, ভাব ভালোবাসা করে, আবার যুদ্ধও করে, অপর মানুষকে ঠকায়, বিশ্বাসঘাতকতাও করে। আমাদের মহান দেশ সম্বন্ধে কুমারের ভালো মন্তব্য শোনবার সময় যেমন গৌরব বোধ করছিলাম, তেমনি কটু মন্তব্য শোনবার সময় ক্রোধ হচ্ছিল, মুখ সাদা হয়ে যাচ্ছিল। আমাদের শিল্প ও সমসজ্জা, ফ্রান্সের কিছু কলঙ্ক, ইউরোপের স্বাধীন নারী
আমাদের নৈতিক উৎকর্ষ ও ধর্মাচরণ, সম্মান ও সত্যবাদিতা কিংবা অহংকার ও হিংসা সম্বন্ধে তার অনেক মন্তব্য আমার ভালো লাগেনি। কিন্তু মুখ বুজে সবই সহ্য করতে হয়। আমার এমন ক্ষমতা নেই যে ওদের সঙ্গে পেরে উঠি। মনকে বোঝাই, নিজের দেশেও তো অনেক কিছু দেখে বিদ্রূপ করি বা হাসি বা বাহবা দিই। অতএব এই ধরনের দোষগুণ এদেরও থাকবে। মাঝে মাঝে আমিও মনে মনে হাসি। রানী যখন আমাকে তার হাতে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়ান, তখন আমার নিজেকেই নিজের আসল আকার অপেক্ষা খুব ছোট মনে হয়। তখন আমার হাসি পায়, কিন্তু আমার ক্রোধ হয় এবং আমি মর্মাহত হই যখন রানীর সেই দুর্বিনীত বামন আমাকে বিদ্রূপ করে। ওদের দেশে অন্যান্য ব্যক্তি অপেক্ষা তার উচ্চতা অনেক কম। ওর উচ্চতা ৩০ ফুটের বেশি নয়, তবুও সে আমার চেয়ে অনেক লম্বা। তার এই সুযোগ নিয়ে সে মাঝে মাঝে সীমা ছাড়িয়ে আমাকে ব্যঙ্গ বিদ্রূপ করে, অপমানে আমার গা জ্বালা করে। আমি যখন রানীর খাসকামরায় রাজসভার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলি, সেই সময় সে ইচ্ছে করে আমার পাশ দিয়ে কয়েকবার যাবে ও সেই সঙ্গে আমার ক্ষুদ্র আকৃতি নিয়ে আমাকে ব্যঙ্গ করবে। আমি কি আর করব? তখন তাকে এসো আমার ভাই বলে শুধু সম্বোধন করতাম বা ঠাট্টা করে কিছু বলতাম। আমার কোনো মন্তব্য তাকে খোঁচা দিয়ে থাকবে। তাই একদিন আমি যখন মহারানীর ডাইনিং টেবিলে আহার করছিলাম, সেই সময় বামনটা একটা চেয়ারে উঠে আমাকে আমার কোমর ধরে ক্রিম ভর্তি বড় একটা রূপোর বাটিতে ফেলে দিয়েই পালালো। আমি সাঁতার না জানলে ডুবেই যেতাম। গ্ল্যাম ডালক্লিচ তখন আমার পাশে না থাকলেও ঘরে অপর প্রান্তে ছিল, আর রানী যদিও সামনেই ছিল, কিন্তু এমন ভয় পেয়েছিল যে কি করবেন বুঝতেই পারছিলেন না। আমার ছোট নার্স আমাকে রক্ষা করার জন্য ছুটে এসে ক্রিমের বাটি থেকে তুলে নিল। ততক্ষণে আমি বেশ খানিকটা ক্রিম গিলে ফেলেছি, তবে আমার কোনো ক্ষতি হয়নি। পোশাকটাই নষ্ট হয়ে গিয়েছিল। গ্ল্যাম আমাকে শুইয়ে দিল। বামনটাকে শাস্তি দেওয়া হলো। তাকে বেশ করে চাবুক পেটা করা হলো এবং সেই বাটি ভর্তি সব ক্রিমটা তাকে খেতে হলো। রানী তাকে আর কাছে আসতে দিলেন না। শুধু তাই নয়, তাকে প্রাসাদ থেকে বিদায় করে এক অভিজাত মহিলাকে দান করে দিলেন। আমি বাঁচলাম। হিংসুটে বেটে বামুনটা রেগে গিয়ে আমার আরও সাংঘাতিক কিছু ক্ষতি করতে পারত। এর আগেও বেটেটা আমার সঙ্গে বিশ্রী রকম রসিকতা করেছে। তা দেখে রানী হেসেছেন বটে, কিন্তু সেই সঙ্গে অস্বস্তি বোধও করেছেন এবং বেটেটাকে হয়তো কঠোর শাস্তি দিতেন যদি না আমি বাধা দিতাম। মহারানী মজ্জা ভর্তি একটা ফাঁপা হাড় তুলে নিলেন। তারপর তার ভিতর থেকে মজ্জার ঠুকে ঠুকে বার করে নিয়ে ও পরে হাড়টা চুষে খেয়ে নিয়ে হাড়টা প্লেটের উপর দাঁড় করিয়ে রাখলেন। বেটের মাথায় সর্বদা দুষ্টু বুদ্ধি। গ্ল্যাম যে টুলটায় দাঁড়িয়ে আমার খাওয়ার তদারক করে, সে নিজের চেয়ার ছেড়ে চট করে সেই টুলটায় উঠে দাঁড়িয়ে টপ করে আমাকে তুলে নিল। তারপর আমার পা দুটো টিপে ধরে সেই ফাঁপা হাড়ের মধ্যে কোমর পর্যন্ত ঢুকিয়ে দিল। আমি সেই অবস্থায় অসহায় হয়ে আটকে রইলাম। আমি সেই অবস্থায় প্রায় 1 মিনিট আটকে ছিলাম। কেউ লক্ষ্য করেনি এবং আমিও চেঁচাইনি। এরা গরম মাংস খান না, তাই আমার পা পড়েনি। কিন্তু আমার মোজা ও ব্রিচেস নষ্ট হয়ে গেল। বেটে কয়েক ঘা বেত খেয়ে ছাড়া পেল। আমি অনুরোধ না করলে রীতিমতো উত্তম মধ্যম খেতে হতো। আমার সাহসিকতার জন্যে রানী আমাকে মাঝে মাঝে চুটকি মন্তব্য করতেন এবং হাসতে হাসতে জিজ্ঞাসা করতেন, কি গো, তোমাদের দেশে সব লোক তোমার মতো ভীতু নাকি? একটা ঘটনা এরকম ছিল। এ রাজ্যে গ্রীষ্মকালে মাছির বড় উৎপাত। এক একটা মাছি ডান্সটেবল সারস পাখি সমান বড়। আমি যখন খেতে বসতাম, এই বৃষ্টি পোকাগুলো আমাকে বিরক্ত করে মারত। কানের কাছে সর্বদা ভোঁ ভোঁ করত। মাঝে মাঝে পোকাগুলো আমার খাবারের উপর বসে মলত্যাগ করত বা ডিম পাড়ত। এসব অবশ্য এদেশে মানুষের নজরে আসত না। চোখ বড় হলে কি হয়, এত ছোট জিনিস ওদের চোখে ধরা পড়ে না। কখনো কখনো মাছিগুলো আমার নাকে বা কপালে বসে দংশন করত, আর আমি বেশ বুঝতে পারতাম কি একটা চটচটে পদার্থ আমার দেহে লাগল। সেটার বিশ্রী গন্ধ। আমাদের দেশের প্রকৃতি বিজ্ঞানীরা বলেন যে ওই চটচটে পদার্থের জন্যে ওরা ঘরের ভিতরের ছাদে বা পা উঁচু করে হাঁটতে পারে। বিশ্রী মাছিগুলোর হাত থেকে নিষ্কৃতি পেতে আমাকে রীতিমতো হাত পা ছুটতে হতো। খুব খারাপ লাগত যখন মাছিগুলো মুখে বসত। বেটে বামনটা স্কুলের ছেলের মতো প্রায় 5-7টা মাছি ধরে রানীকে মজা দেখাবার জন্যে আমার নাকের তলায় ছেড়ে দিত। আমি আমার ছোরা বার করে ওগুলোকে কেটে দুটুকরো করে দিতাম। টেবিলে যারা থাকত তারা আমার কৌশলের প্রশংসা করত। একদিন সকালের কথা মনে পড়ে।
আমি যাতে মুক্ত বায়ু সেবন করতে পারি, এই জন্য গ্ল্যামডাল ক্লেচ আমার ঘর বাক্সটা জানলার ধারে রেখে গেছে। ইংল্যান্ডে আমরা যেমন জানলার বাইরে পাখির খাঁচা টাঙিয়ে দিই, সেরকম আর কি। তবে এভাবে আমার ঘর বাসা টাঙানো সাহস হয় না। আমি একটা একটা শাঁসি তুলে দিয়েছি। পরিষ্কার দিন। টেবিলের উপর কেক রাখা হয়েছে। চেয়ারে বসে একটু একটু করে কেক খেতে খেতে ব্রেকফাস্ট করছি। এমন সময় বোধহয় মিষ্টি কেকের গন্ধে আকৃষ্ট হয়ে গোটা কুড়ি বোলতা খোলা জানলা দিয়ে আমার ঘরে ঢুকে পড়েছে। ঘরের ভিতর বোলতাগুলো উঠতে উঠতে বঁ বঁ আওয়াজ করছে, যেন ব্যাকপাইপ বাজছে। কয়েকটা বোলতা তো কেকের উপর বসে খানিকটা করে কেক তুলে নিয়ে গেল। কতগুলো তো আমার মাথার উপর বা মুখের কাছে উড়ে বেড়াচ্ছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ফুল ফুটিয়ে দিলেই হয়েছে আর কি। যা হোক, আমি সাহস করে আমার ছোরা বার করে ওগুলোকে আক্রমণ করলাম। 4টে বোলতাকে মাটিতে পেরে ফেললাম। বাকিগুলো জানলা দিয়ে বেরিয়ে যেতেই আমি সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিলাম। এক একটা বোলতা আকারে তিতির পাখির সমান। ওদের হুল দেখলাম, এক একটা 1.5 ইঞ্চি লম্বা আর সূচের মতো ধারালো। মরা বোলতাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। বোলতাগুলো এবং আরও কিছু জিনিস আমি ইউরোপে অনেককে দেখিয়েছিলাম। ইংল্যান্ডে ফিরে আমি 3টে বোলতা গ্রেশাম কলেজে দান করেছিলাম, আর একটা নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমি এবার পাঠকদের এই দেশটি সংক্ষেপে কিছু বিবরণ দেব, তবে পুরো দেশটা নয়। প্রধান নগর লোরব্রুলগ্রুডের চারদিকে 2000 মাইল পর্যন্ত আমি ঘুরেছি। সেইটুকুর বিষয় জানাবো, কারণ মহারানী আমাকে নিয়ে মহারাজার সঙ্গেই বেরুতেন। মহারানীকে এক জায়গায় রেখে মহারাজা দেশের সীমান্ত পর্যন্ত গিয়ে ফিরে আসতেন। মহারাজার অধিকারে এই দেশটির দৈর্ঘ্য 6000 মাইল ও প্রস্থে 3 থেকে 5000 মাইল হবে। কিভাবে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম বলতে পারবো না। আমার বিশ্বাস যে ইউরোপের ভৌগোলিকরা একটা মস্ত ভুল করেছেন। তারা বলেন ক্যালিফোর্নিয়া ও জাপানের মধ্যে সমুদ্র ব্যতীত কোনো দেশ নেই। কিন্তু আমার চিরদিনই বিশ্বাস যে পৃথিবী তার ভারসাম্য রক্ষা করবার জন্যে টারটারি মহাদেশের বিপরীতে নিশ্চয়ই আরেকটা দেশ রয়েছে। তাই আমেরিকার উত্তর পশ্চিম দিকে যে বিশাল দেশটি রয়েছে সেটি তাদের ম্যাপ ও চার্টে দেখিয়ে ভ্রম সংশোধন করুন, এবং এই বিষয়ে আমি তাদের সাহায্য করতে প্রস্তুত। এই রাজ্যটি একটি উপদ্বীপ, যার উত্তর পূর্ব দিকে আছে 30 মাইল উচ্চ এক পর্বতশ্রেণী, যা অতিক্রম করা দুঃসাধ্য, কারণ পর্বত চূড়ায় বিশাল আগ্নেয়গিরি আছে। সর্বশাস্ত্রে পণ্ডিতরাও জানেন না পর্বতের ওধারে মানুষ বা কী ধরনের জীব বাস করে, অথবা কোনো জীব হয়তো ওধারে বাস করেই না। এই রাজ্যের 3 দিকে সমুদ্র। সারা সমুদ্র উপকূলে কোথাও একটাও বন্দর নেই। তাছাড়া নদীগুলো যেখানে সমুদ্রে পড়েছে সেখানে বিরাট সব সুচালু পাথর আছে, আর সেই পাথরের উপর ক্ষিপ্ত সমুদ্র আছড়ে পড়ছে। এজন্য ওখানে ছোট নৌকো ভাসাতেও কেউ সাহস করে না। এই কারণে এই দেশের মানুষ দেশ থেকে বেরোতে পারেনি এবং অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে পারেনি। এরা একাই বসবাস করছে। দেশের বড় বড় নদীগুলোতে বড় বড় জলযান আছে, আর আছে বড় বড় সুস্বাদু মাছ। ওরা এই মাছ খায়। সমুদ্রেও মাছ আছে। সেই মাছের আকার ইউরোপের সমুদ্রের মাছের মতো। একে তো এরা সমুদ্রে যেতে পারে না, এবং যেহেতু সমুদ্রের মাছের আকার এদের তুলনায় ক্ষুদ্র, অতএব ওরা সমুদ্রের মাছ ধরার ঝুঁকি নেয় না। এদেশের গাছপালা ও পশু পাখি প্রচুর, এবং তাদের আকারও বিরাট। কেন এমন হয়েছে তা দার্শনিকরা স্থির করবেন। মাঝে মধ্যে তিমি মাছ সমুদ্র উপকূলে সুচালো পাথরে আছাড় খেয়ে পড়লে এরা তিমিটাকে তুলে আনে, রান্না করে তৃপ্তি করে খায়। এই তিমি এত বড় যে একজন মানুষ তার কাঁধে ফেলে বয়ে আনতে পারে না, তবে টুকরি করে লোরব্রুলগ্রুডে বয়ে আনে। একটা মাছ আমি রাজার ডাইনিং টেবিলে একটা ডিশে দেখেছিলাম। এ মাছ দুর্লভ, তবে রাজা এ মাছ পছন্দ করলেন না, হয়তো এর বিরাট আকারের জন্যে। আমি অবশ্য গ্রিনল্যান্ডে এর চেয়েও বড় তিমি দেখেছি। এদেশের জনসংখ্যা মন্দ নয়। 51টি নগর আছে, দেওয়াল ঘেরা শহর আছে প্রায় 100, গ্রাম আছে প্রচুর। পাঠকদের কৌতূহল মেটাতে লোরব্রুলগ্রুড নগরটির বর্ণনা দেওয়া উচিত। একটি নদীর 2 তীরে নগরটি প্রায় সমান 2 অংশে বিভক্ত। নগরে বাড়ি আছে 80,000-এর উপর। দৈর্ঘ্যে নগরটি 3 গ্লংলু, অর্থাৎ ইংরেজ হিসেবে 54 মাইল, আর প্রস্থে 2.5 গ্লংলু। রাজার আদেশে নগরের রাজকীয় মানচিত্রটি মেঝেতে বিছিয়ে দেওয়া হয়েছিল, এবং স্কেল অনুসারে আমি নিজে সেই 100 ফুট মাপের উপর খালি পায়ে হেঁটে ম্যাপ যাচিয়ে দেখেছি।
রাজপ্রাসাদটি একটি স্বয়ংসম্পূর্ণ বাড়ি নয়, 7 মাইল ব্যাপী অনেকগুলো বাড়ির সমষ্টি। প্রধান ঘরগুলো সাধারণত 240 ফুট উঁচু এবং ঘরের মেঝের মাপও সেই অনুপাতে লম্বা ও চড়া। গ্ল্যামডালক্লিচ ও আমাকে একটি ঘোড়ার গাড়ি দেওয়া হয়েছিল। গ্ল্যামের গভর্নেস সেই গাড়িতে করে গ্ল্যাম ও আমাকে প্রায় শহর দেখাতে বেরোত। গ্ল্যাম কিছু কেনার জন্যে কোনো দোকানেও ঢুকত। আমি আমার ঘর বাক্সের সমেত ওদের সঙ্গী হতাম। আমার অনুরোধে গ্ল্যাম আমাকে ঘরের বাইরে নিয়ে আসত, যাতে আমি শহরের বাড়িঘর লোকজন ভালো করে দেখতে পাই। আমাদের গাড়িটি ওয়েস্টমিনিস্টার হলের মাপ মতো হবে, তবে চৌকো। অতটা উঁচু হবে না হয়তো, ঠিক বলতে পারছি না। একদিন কয়েকটা দোকানের সামনে গভর্নেস গাড়ি থামাতে বলল। সেখানে বসেছিল এক পাল ভিখারি। গাড়ি থামতে দেখেই তারা গাড়ি ঘিরে ফেলল। ইস, কি বিভৎস দৃশ্য! এমন গা গুলিয়ে ওঠা দৃশ্য কোনো ইউরোপীয় দেখেনি। একটা বুড়ির বুকে ক্যান্সার, একই তো বিরাট ওদের শরীর, তাই ফুলে আরও বড় হয়েছে। দগদগে ঘা আর গর্তই ভর্তি। কয়েকটা গর্তই আমি হয়তো ঢুকেই যাব। একটা লোকের ঘাড়ে বিরাট এক টিউমার, 5 কাঠ উলের সমান হবে। খটখট করতে করতে একটা ভিখারি এলো। তার কাঠের পা, একটা পা 20 ফুট। ভিখারিদের ছেঁড়া, ময়লা ও দুর্গন্ধযুক্ত জামা কাপড়ের উপর দিয়ে উকুন চড়ে বেড়াচ্ছে দেখে গা ঘিনঘিন করতে লাগল। আমি আমার খোলা চোখে উকুনের পা ও অন্য অঙ্গপ্রত্যঙ্গ দেখতে পাচ্ছিলাম। আমাদের দেশে মাইক্রোস্কোপে দেখা উকুনের চেয়ে আরও স্পষ্ট দেখছি। স্পষ্টভাবে এত বড় উকুন আমি প্রথম দেখলাম। সঙ্গে যন্ত্রপাতি বা ছুরি থাকলে, দুর্ভাগ্যক্রমে এইসব আমি জাহাজে ফেলে এসেছি। একটা উকুন ধরে ছিঁড়ে দেখতাম, কিন্তু সব মিলিয়ে চারদিকের দৃশ্য এতই জঘন্য যে পেট থেকে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। আমি প্রাসাদে যে বাক্সঘরে থাকি সেটা গাড়িতে নিয়ে ঘুরে বেড়াবার পক্ষে অসুবিধাজনক। তাছাড়া ওটা গ্ল্যামডালক্লিচের কোলে রাখার পক্ষে উপযুক্ত নয়। সেজন্য মহারানী সেই ছুতোর মিস্ত্রিকে দিয়েই ছোট একটা ঘর বাক্স তৈরি করিয়ে দিয়েছিলেন। এটা লম্বা ও চড়া, উভয় দিকে 12 ফুট আর 10 ফুট উঁচু। বাক্স তৈরি করবার সময় আমিও মিস্ত্রিকে কিছু নির্দেশ দিয়েছিলাম। এ বাক্সটা ঠিক অন্য বাক্সের মতো, তবে ছোট। 3 দেওয়ালে 3টে জানলা ছিল। তবে দূরপাল্লার ভ্রমণে কোনো দুর্ঘটনা এড়াবার জন্যে জানলায় জাল লাগিয়ে দেওয়া হয়েছিল। যেদিকে জানলা ছিল না সেদিকে 2টো মজবুত আলত্রাপ ছিল। আমার যদি ঘোড়ার পিঠে চড়বার ইচ্ছে হতো, তাহলে আরোহীকে কোমল বন্ধনীর সঙ্গে ওই আলপ্রাত জুড়ে দেওয়া হতো। আমি যখন রাজা ও মহারাজার সঙ্গে কোথাও যেতাম বা উদ্যানে বেড়াতে চাইতাম, কিংবা কোনো মন্ত্রী বা মহিলার বাড়ি যেতাম, এবং সেই সময়ে গ্ল্যামডালক্লিচকে যদি তখন পাওয়া না যেত, তাহলে কোনো বিশ্বাসী ও নির্ভরযোগ্য ঘোড়সাওয়ারের সঙ্গে আমাকে এইভাবেই পাঠানো হতো। ইতিমধ্যে অনেক উচ্চপদস্থ অফিসারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং তারা আমাকে তুচ্ছ মনে না করে কিছুটা গুরুত্ব দিয়েছিলেন। সে অবশ্য আমার গুণ অপেক্ষা তাদের সহৃদয়তার জন্যেই। তাদের বাড়ি আমি মাঝে মাঝে ওই বাক্সয় উঠে ঘোড়ায় করে যেতাম, অবশ্য ঘোড়সাওয়ারের সঙ্গে। যখন ঘোড়ার গাড়ি চেপে দূরে কোথাও ভ্রমণে যেতাম, তখন গাড়ির ভিতরে ক্লান্তি লাগলে, আমি বাইরে যেতে চাইলে কোচোয়ানের পাশে একটি কোমল বালিশের উপর আমার বাক্সটি বসিয়ে দেওয়া হতো। কিন্তু কোচোয়ানের বেল্টের সঙ্গে বাক্সটি সবসময় আটকে থাকত, যাতে পড়ে না যায়। বাক্সর ভিতরে শোবার জন্যে বিছানা সমেত একটি খাট ছিল। সিলিং থেকে একটি হ্যামকও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মেঝের সঙ্গে স্ক্রু দিয়ে আটা 2টি চেয়ার ছিল, যাতে চেয়ার উল্টে আমি পড়ে না যাই। কিন্তু আমি সমুদ্র যাত্রায় অভ্যস্ত, তাই গাড়ির ঝাঁকুনি মাঝে মাঝে বেশি হলেও আমাকে কাবু করতে পারত না। যখন আমার শহর দেখবার ইচ্ছে হতো, তখন একটা বিশেষ ব্যবস্থা করা হতো। আমার জন্যে তখন একটা তানজাম আনা হতো। তানজামটা বইত 4 জন মানুষ মহারানীর ভৃত্যদের উর্দি পরে। সঙ্গে আরও 2 জন লোক যেত। সেই তানজামে গ্ল্যামডালক্লিচ আমার বাক্সঘর তার কোলে নিয়ে বসত। শহরের লোকেরা আমার কথা শুনেছিল। তারা আমাকে দেখবার জন্যে তানজামের চারদিকে ভিড় করত। গ্ল্যামডালক্লিচ আমাকে বাক্সঘর থেকে বার করে তার হাতের উপর রাখত, যাতে লোকজন আমাকে ভালোভাবে দেখতে পারে। শহরের বড় মন্দিরটা আমার দেখার খুব ইচ্ছা, বিশেষ করে মন্দিরের চূড়োয় উঠতে। কারণ ওই চূড়ো হল শহরের সর্বোচ্চ, সব বাড়ির মাথা ছাড়িয়ে উঠেছে। আমার অনুরোধ রক্ষা করতে আমার নার্স আমাকে নিয়ে মন্দিরের চূড়োয় উঠল। চূড়োয় উঠে আমি নিরাশ হলাম, কারণ জমি থেকে এটি মাত্র 3000 ফুট উঁচু, যা এই দেশের মানুষের তুলনায় খুব একটা উঁচু নয়। এমনকি ইউরোপে এর তুলনায় অনেক উঁচু অট্টালিকা দেখা যায়। উদাহরণস্বরূপ
সসলবেরি স্টিপলের কথা বলা যায়। তবে আমি এ দেশের কাছে নানাভাবে কৃতজ্ঞ। এদের ছোট করতে চাই না। মন্দির চূড়োটা আমার আশানুরূপ উঁচু না হতে পারে, কিন্তু এর কারুকার্য ও শিল্পশোভা অতি চমৎকার। মন্দিরটি অত্যন্ত মজবুত। বড় বড় পাথর কেটে এর দেওয়াল গাঁথা হয়েছে। দেওয়ালগুলো 100 ফুট চওড়া, প্রত্যেকটা পাথর 40 ফুট চৌকো। মন্দিরের গায়ে খাঁজে খাঁজে দেবদেবী অথবা সম্রাটদের মার্বেল মূর্তি। বিরাট বিরাট সব মূর্তি, আসল মানুষের চেয়েও বড়। একটা মূর্তি থেকে একটা কড়ে আঙুল ভেঙে মাটিতে পড়েছিল। আমি সেটা তুলে মেপে দেখলাম 4 ফুট 1 ইঞ্চি। গ্ল্যাম সেটা তুলে নিয়ে রুমালে বেঁধে বাড়ি নিয়ে চলল। তার বয়সী মেয়েরা এইসব টুকিটাকি সামগ্রী সংগ্রহ করে থাকে। মহারাজার রন্ধনশালাটি দেখবার মতো। বাড়িটার মাথায় একটা গম্বুজ আছে, 600 ফুট উঁচু। বাড়ির তুলনায় উনুন তত বড় নয়, আমাদের সেন্ট পলস গির্জার গম্বুজের মতো হবে। উনুনটা আমি এদিক থেকে ওদিক মেপে দেখলাম 10 কদম। রন্ধনশালার হাতা, খুন্তি ও অন্যান্য সরঞ্জামের বিবরণ দিলে তো পাঠকেরা বিশ্বাস করবে না, ভাববে সব ভ্রমণকারীর মতো আমি বুঝি বাড়িয়ে বলছি। আমি এইসব বর্ণনা দিতে বিরত থাকলাম, কারণ এই বই যদি ব্রবডিংনাগ দেশের ভাষায় অনুদিত হয়, তাহলে এদেশের রাজা ও প্রজারা ভাববে আমি বুঝি ওদের ছোট করে দেখছি। মহারাজা তার আস্থা বলে কখনো 200-র বেশি ঘোড়া রাখতেন না। এক একটা ঘোড়া 54 থেকে 60 ফুট উঁচু। যখন তিনি কোনো শুভ দিন বা কোনো উপলক্ষে অন্যত্র যেতেন, তখন তার সঙ্গে 500 ঘোড়ার এক রক্ষী বাহিনী যেত। সে এক দারুণ দৃশ্য। ব্যাটালিয়নে তার অশ্বারোহী সৈন্যবাহিনী দেখবার আমার সৌভাগ্য হয়েছিল। সেই চমৎকার দৃশ্যের আমি অন্যত্র বর্ণনা দেব। শুনছিলেন জনাথন সুইফটের কিশোর ক্লাসিক গ্যালিভার ট্রাভেলস। আজ পড়ছিলাম এর 5ম পর্ব। কিশোর ক্লাসিকটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।